হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো জানো আমাদের ইজি টু লার্নিং স্কুল বলে একটা নতুন ইউটিউব চ্যানেল এসছে। সেই নতুন ইউটিউব চ্যানেলেতে ইজি টু লার্নিং স্কুলেতে যেটা হচ্ছে আমাদের মেন ফোকাস, যে 2024-25 ব্যাচে যারা এইচএস দেবে, মানে 11 থেকে স্টার্ট করা হচ্ছে পিওর সায়েন্স গ্রুপটা। এখন আপাতত তোমাদের 3টে সাবজেক্ট স্টার্ট করা হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। এবং নেক্সট পরবর্তীকালে সেটা ভাবা যেতে পারে বায়োলজিটা স্টার্ট হবে কিনা, সেটা পরে তোমরা জানতে পেরে যাবে আপডেট থেকে আমাদের। তো অ্যাকচুয়ালি আমার নাম কৃষ্ণ, আমি তোমাদের ম্যাথামেটিক্স পোর্শনটা পড়াও। তো দেখো, আজকে আমি অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস রেখেছি। তো অ্যাকচুয়ালি তোমাদের যে একটা হঠাৎ করে একটা ইয়ারলি পরীক্ষা হচ্ছিল, একটা সিলেবাসের কিন্তু একটা পরিবর্তন ঘটানো হয়েছে। সেমিস্টার বিশেষে তোমাদের পরীক্ষা হবে। তো টোটাল তোমাদের 11টেতে দুটো সেমিস্টার হবে, 6 মাস অন্তর করে দুটো সেমিস্টার। দুটো সেমিস্টারেতে তোমাদের নাম্বার ডিভিশন করা যায়। টোটাল তোমাদের ইয়ারলি 80 মার্কসের পরীক্ষা হয়, যেরকম পরীক্ষা হয় সেরকমই পরীক্ষা হবে, কিন্তু সিলেবাসটাকে দুটো সেমিস্টারে ডিভাইডেড করা হয়েছে। ফার্স্ট অফ অল তোমাকে একটা ফার্স্ট সেমিস্টারে 40 মার্কস দিতে হবে, এবং সেকেন্ড সেমিস্টারে তোমাকে 40 মার্কস দিতে হবে। তো ফার্স্ট সেমিস্টারে কি সিলেবাস আছে সেটাকে নিয়ে প্রথম ডিসকাস করব, এবং কোন টপিকে মানে কত নাম্বার ডিভিশন আছে, এবং প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেই ধরনের কোশ্চেন গুলো আমি এখান থেকে মানে সেগুলো যে সিলেবাসটুকু আমি ব্যাপারটা বলছি, যখন আমি ক্লাস নেবো ডিটেলসে কিন্তু বলবো। অ্যাকচুয়ালি এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কোনো মানে 11-12 যারা পিওর সায়েন্স করছো, মানে তোমরা সবাই জানো তোমাদের একটা ইন ফিউচার একটা ভালো একটা তোমাদের আহ, কোনো মানে সেটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেতে পারো। হ্যাঁ, কেউ আবার মেডিকেল লাইনেও যেতে পারো, আবার কেউ জেনারেল লাইনেও পড়াশোনা করতে পারো। অতএব এখানেতে তোমার বেসটা কিন্তু একটা বিশালভাবে একটা ফ্যাক্ট পড়ে যায়। অতএব ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটেই কিন্তু তোমাকে খুব সুন্দরভাবে কনসেপচুয়াল পড়তে হবে। আর আমাদের প্রত্যেকটা স্যার কনসেপচুয়ালি এখানে পড়ায়, কোনো অসুবিধা নেই। তোমরা ক্লাসগুলো পরপর করতে থাকো, দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে। বেশ, এরপর দেখো আমি এখানেতে আসি যে ম্যাথামেটিক্সের ফার্স্ট সেমিস্টার সিলেবাস। তাহলে এখানে দেখো ম্যাথামেটিক্সের তোমাদের ফার্স্ট সেমিস্টারে সিলেবাসটা কি আছে দেখো। ফার্স্ট অফ দেখো, প্রথম যে সিলেবাস তোমাদের 40 মার্কস, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। 40 মার্কসের মধ্যে ফার্স্ট যেটা আছে সেট থিওরি। দেখো, সেট, রিলেশন অ্যান্ড ম্যাপিং। ম্যাপিং মানে ফাংশন। অ্যাকচুয়ালি এইটাকে বলা হয় বেসিক, এটাকে বলা হয় বেসিক সেট থিওরি। ঠিক আছে? তো এই বেসিক সেট থিওরির মধ্যে একটা নতুন টপিক, তোমরা হয়তো যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছো, আইসিএসসি বা সিবিএসসি, তারা হয়তো সেট থিওরি শব্দ মানে টপিকটা হয়তো কিছুটা জেনে থাকবে। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো, তারা সেট থিওরিটা হয়তো অতটা কেউ অ্যাডভান্স পড়লে হয়তো তার একটা অ্যাচিভমেন্ট। কিন্তু আশা করি এটা নতুন একটা ম্যাথামেটিক্সের টপিক, খুব একটা সুন্দর একটা পোর্শন এবং খুব ইম্পর্টেন্ট। শুধু শুধু ক্লাস 11টার জন্য নয় সেট থিওরি। সেট থিওরি আলটিমেট ইন ফিউচারে তোমার আহ, তুমি যখন অ্যাডভান্স ম্যাথ পড়তে যাবে বা অ্যাডভান্স কোনো ফিজিক্স এর রিলেটেড কিছু করতে যাবে, তখনও কিন্তু তোমাকে এই সেট থিওরি তোমার আইডিয়াটা লাগবেই লাগবে। ম্যাথ নিয়ে পড়লে তো লাগবেই এই কনসেপ্টটা। বেশ, তো সেট থিওরি এখানে ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন ছাড়াও আদৌ ফাংশন হয়, ফাংশন কি সেগুলো আমি ক্লাসে বলে দেবো, কোনো সমস্যা নেই। তো টোটাল এখানেতে মার্কস অ্যালোটেড করা আছে সেট থিওরিতে 15 মার্কস। টোটাল তোমাদের সেট থিওরি কত মার্কস বললাম? 15 মার্কস। নেক্সট যেটা আছে অ্যালজেব্রা। অ্যালজেব্রাতে কি বলা আছে? অ্যালজেব্রাতে টোটাল মার্কস আছে 15 মার্কস আছে। তো 15 মার্কসের মধ্যে অ্যালজেব্রায় আমার কি কি পড়তে হবে? প্রথমে আমি পড়বো কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রথমে কমপ্লেক্স নাম্বার দিয়েছে, কিন্তু প্রথমে আমি স্টার্ট করবো কোয়াড্রেটিক ইকুয়েশন। তারপর যেটা হবে কমপ্লেক্স নাম্বার, দেন লিনিয়ার ইকুয়েশন, পারমিউটেশন এন্ড কম্বিনেশন। ভাই, এই পারমিউটেশন এন্ড কম্বিনেশন খুব একটা ভাইটাল জায়গা। হ্যাঁ, যখন দেখবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে দেখবে যখন প্রবাবিলিটি থিওরি আসবে, তখন কিন্তু পারমিউটেশন, কম্বিনেশন আর বাইনোমিয়াল থিওরি বিশাল কিন্তু একটা ফ্যাক্ট। ঠিক আছে? তো তাহলে এই গেল তোমার অ্যালজেব্রা পোর্শন। অ্যালজেব্রাতে 15 মার্কস আছে। তাহলে কত হলো? 15 + 15 30 মার্কস। আর 10 মার্কস, তাহলে তো টোটাল 10 মার্কস হবে, তবেই তো 40 মার্কস হবে। 80 নাম্বার তোমার পরীক্ষা, দুটো সেমিস্টারে 40 করে হবে। তো এখানে দেখো নেক্সট 3 নাম্বার যে তোমার ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে ক্যালকুলাস। ক্যালকুলাসে যেটা আছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভ। লিমিট আর ডেরিভেটিভ একদম বেসিক আইডিয়া এবং সিম্পল অ্যাপ্লিকেশন, রাইট? তো অ্যাকচুয়ালি এখানে সিলেবাসে লিমিটের পর কন্টিনিউটি পড়তে হয়।
কিন্তু কন্টিনিউটি তোমাকে আবার অন্য ক্লাসে পড়তে হবে। তো যাই হোক, তোমাকে যেরকম সিলেবাস অ্যালট করে দেওয়া হয়েছে আমাকে সেইভাবেই পড়তে হবে, কিন্তু অ্যাকচুয়ালি লিমিটের পর কন্টিনিউটি অ্যান্ড দেন ডেরিভেটিভ, হ্যাঁ, দেন ইন্টিগ্রেশন, এইটা একটা সিকোয়েন্স কিন্তু অ্যাকচুয়ালি। যাই হোক, তো দেখো তাহলে এই গেল তোমার ফার্স্ট সেমিস্টারে এই লিমিট, এই ক্যালকুলাস থেকে টোটাল আছে 10 মার্কস, তাহলে টোটাল তোমার হয়ে গেল ফার্স্ট সেমিস্টারে 40 মার্কস। 40 মার্কসের মধ্যে তাহলে এইটা হয়ে গেল তোমার ফার্স্ট সেমিস্টার, ফার্স্ট সেম। তাহলে ক্লাস 11 এর ফার্স্ট সেমের সিলেবাস হচ্ছে এটা, আর ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পুরো ফুল সিলেবাসের কিন্তু আমি এখানেতে নাম্বার তোমাদের যে ডিভিশন বলা আছে সেটা কিন্তু আমি বললাম। নেক্সট তোমাদের দেখো ক্লাস 11 সেমিস্টার 2, সেমিস্টার 2 টপিক শর্ট অ্যান্সার কোশ্চেন, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে, ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, টোটাল 40 মার্কস, হ্যাঁ, সব মিলিয়ে কিন্তু 40 মার্কস, রাইট। দেখো নেক্সট, দেখো প্রথমে এরপর যেটা আছে এখানেতে, দেখো তো প্রথমে দেখো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, খুব একটা ভাইটাল জায়গা। এখানে 2 মার্কসের কোনো কোশ্চেন থাকছে না, সেজন্য ডট এখানে গ্যাপ একটা ড্যাশ দেওয়া আছে, কোনো 2 মার্কসের কোশ্চেন থাকছে না। এখানে অনলি ফর একটা 3 মার্কস অথবা 4 মার্কস, 3 মার্কসের এখানে কোশ্চেন থাকবে, তো একটা কোশ্চেন থাকবে 3 মার্কস। এখানে কি কেন 3 মার্কস দেওয়া হলো, কারণ এখানে তো অ্যাকচুয়ালি যে এই যে টপিকটা, এই টপিকটা অ্যাকচুয়ালি প্রুফ বেসিসে, মানে প্রুফ বেসিস একটা টপিক, মানে কোন একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টকে তোমাকে প্রুফ করতে দেবে। প্রুফ তো 1 লাইন বা 2 লাইন বা 1 নাম্বার 2 নাম্বার তো হয় না, এই জন্য তোমাকে একটা মিনিমাম একটা নাম্বার 3 মার্কসের একটা দেওয়া হচ্ছে। তো এখানে প্রুফ বলতে কি রকম স্যার, মানে ধরো তোমরা ছোটবেলায় প্রুফ বলতে কি থিওরেম প্রুফ করেছো, ক্লাস 10 তে দেখবে বিভিন্ন উপপাদ্য, হ্যাঁ, তার প্রুফ করেছো, তার প্র্যাকটিক্যাল প্রসিডিউর, কিন্তু এখানে প্রুফটা আলাদা। এই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের একটা মেথড আছে, সেই মেথডটা কি সেটা আমি ক্লাস যখন নেবো একদম সুন্দরভাবে মানে এক্সপ্লেন করে দেবো, তারপর তোমরা নিজেরাই দেখবে সেগুলো করতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল তোমরা একটা ফর্মুলা শিখে থাকবে, দেখবে যে 1+2+3+ ডট 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 করে প্লাস এন, দ্যাট মিনস এটা সমান, আমরা জানি একটা ফর্মুলা ছোট থেকে মুখস্থ করানো হয় এইটা, কিন্তু ম্যাথামেটিক্সে কিন্তু এই প্রুফ গুলো কিন্তু আমাকে লাগবে। So this is a statement, mathematical statement and denoted by Pn, P of n, P of n, right? তো এটাকে আমি প্রুভ করব বাই অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, ক্লিয়ার তো? আচ্ছা, তো এখানে আমার আছে 3 মার্কস। নেক্সট আছে বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল থিওরেমের 2 মার্কসের একটা কোশ্চেন বলেছে এখানে, ওয়ান অল্টারনেটিভ, একটা অল্টারনেটিভ থাকতে পারে, আর 4 মার্কসের একটা তোমার কোশ্চেন থাকবে, টোটাল এখানে থাকবে 6 মার্কস, রাইট। আচ্ছা, সিকোয়েন্স এন্ড সিরিজ, সিকোয়েন্স এন্ড সিরিজ মানে হচ্ছে এখানেতে তোমার প্রোগ্রেশন, মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন আর হারমোনিক প্রোগ্রেশন, রাইট। তো অ্যাকচুয়ালি প্রোগ্রেশন মানে বাংলায় যেটাকে বলা হয় প্রগতি, ঠিক আছে, তো প্রগতি। তো অ্যাকচুয়ালি এপি, জিপি অ্যান্ড এইচপি, ঠিক আছে, এগুলো দেখো শুধু এখান থেকে তোমার কি বলেছে, এখানে একটা 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে, আর এখানে 4 মার্কস থাকবে, ওয়ান অল্টারনেটিভ, টোটাল এখানে 6 মার্কস, মানে সিকোয়েন্স এন্ড সিরিজ থেকে থাকবে 6 মার্কস। এই তিনটে হয়ে গেল। নেক্সট আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি দেখো এখানে থাকবে 2 মার্কসের দুটো কোশ্চেন, ওয়ান অল্টারনেটিভ। আচ্ছা, আর এখানে দেখো 3 মার্কসের থাকবে একটা, আর 4 মার্কসের থাকবে দুটো। কোঅর্ডিনেট জিওমেট্রি বিশাল ব্রড ভাই, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের দুটো আছে, একটা হচ্ছে 2D অ্যান্ড 3D, ঠিক আছে, মানে 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট জিওমেট্রি মানে সেখানে কি কি আছে, স্ট্রেট লাইন আছে, সার্কেল আছে, কনিক সেকশন মানে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, ঠিক আছে, তো তো এগুলো কিন্তু আমাকে পড়তে হবে। আর 3D তে কি আছে, তোমাদের জাস্ট নর্মাল কিছুটা পোর্শন তোমাদের 11 আছে, কিছুটা তোমার 12 আছে, তো 3D তে লাইন আছে, লাইনের ইকুয়েশন, প্লেনের ইকুয়েশন, এই সমস্ত জিনিসগুলো আছে। আচ্ছা, নেক্সট আছে তোমাদের স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স এর কোনো 2 মার্কসের কোশ্চেন থাকছে না, অনলি ফর এখানেতে 3 মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছে। এখানেতে এবার একটা অল্টারনেটিভ দিয়েছে, তো এখানে দেখো টোটাল এখানে 3 মার্কস। কোঅর্ডিনেট জিওমেট্রি তো অনেকটা কিন্তু রোল প্লে করছে, দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি 15 মার্কস আছে, টোটাল 15 মার্কস কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, ঠিক আছে, তো মানে খুব একটা ব্রড একটা জায়গা, খুব স্কোরিং জায়গা, মানে ম্যাক্সিমাম ছেলেই বুঝতে পারবে। তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি মানে জিওমেট্রি মানেই কিন্তু একটা সহজ জায়গা,
ঠিক আছে, মানে খুব সহজেই কিন্তু আমরা একটু ছবিগুলো ভিজুয়ালাইজের ব্যাপার থেকে তো অ্যাকচুয়ালি সেই ছবিগুলো যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি খুব সহজেই কিন্তু ব্যাপারগুলো আমরা বলে দিতে পারি। অতএব এখানে দেখো ওয়েটেজটাও কিন্তু সব থেকে বেশি। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো হচ্ছে প্রবাবিলিটি থিওরি। প্রবাবিলিটিতে দেখো 2 মার্কসের দুটো কোশ্চেন থাকছে। ওয়ান অল্টারনেটিভ, একটা অল্টারনেটিভ পাবে এখানেতে। আর এখানে যে তোমার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকছে একটা 3 নম্বরের। টোটাল প্রবাবিলিটি থেকে মার্কস থাকছে 7 নাম্বার। ঠিক আছে, তো টোটাল আমার মার্কস হলো 40 মার্কস। ক্লিয়ার? নেক্সট দেখো সেমিস্টার, এটা হচ্ছে তোমার ক্লাস পুরো একদম, এটা হয়ে গেল সেমিস্টার 2। এটা পুরো সেমিস্টার 2 এতে। ঠিক আছে, এটা যেমন ফার্স্ট সেমিস্টার বললাম, এটা হচ্ছে সেমিস্টার 2 সেকেন্ড সেম ক্লাস 11, এটা ক্লাস 11 এতে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট এখানে দেখো ক্লাস, এখানেতে যেটা বলা আছে দেখো ক্লাস 12 ফার্স্ট সেমিস্টার ফার্স্ট টপিক এমসিকিউ 40 মার্কস, 1 পার কোশ্চেন, 1 মার্কস পার কোশ্চেন। মানে তোমার ক্লাস 12 এ ফার্স্ট সেমিস্টারের 40 মার্কসের একটা এমসিকিউ এক্সাম হবে, যেটা প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু হচ্ছে 1 মার্কসের, রাইট? আচ্ছা, তো এখানে নাম্বার অ্যালোকেটেডটা কিভাবে করা হয়েছে দেখো। টপিক কি দেওয়া আছে প্রথমে, প্রথমে দেখো টপিক ফার্স্ট সেমিস্টারে যেটা দেওয়া আছে রিলেশন অ্যান্ড ফাংশন, রিলেশন অ্যান্ড ফাংশন। ঠিক আছে, আর তারপর আছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। ওখানে যেমন আমরা ক্লাস 11 তে ত্রিকোণমিতি ফাংশন পড়েছিলাম, এখানে কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি ফাংশন। এখানেতে অল্টারনেটিভ কিন্তু নেই, তোমার কিন্তু এই রিলেশন ফাংশন ইনভার্স ফাংশন মিলিয়ে টোটাল তোমার 7 মার্কস, 7 মার্কস মানে 7টা কোশ্চেন আসবে, 7 মার্কস, রাইট? প্রত্যেকটা কোশ্চেনের মার্কস 1 মার্কস বলে দিয়েছে তোমাকে, এমসিকিউ কোশ্চেন হবে। তাহলে এই গেল তোমার প্রথম ফার্স্ট সেমিস্টারের প্রথম টপিক। সেকেন্ড অ্যালজেব্রা, অ্যালজেব্রার মধ্যে কি পড়তে হবে? ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, রাইট? ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট খুব ভাইটাল জায়গা, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট খুব ভাইটাল জায়গা, কিন্তু শিখতেই হবে তোমাকে, শিখতেই হবে। তুমি ইন ফার্দার তুমি যদি ইন ফিউচার তুমি যেই মেন দাও বা তুমি ডাব্লিউবি যেই দাও, তাহলে কিন্তু তোমাকে শিখতেই হবে। বা তুমি যদি হায়ার স্টাডি করার চিন্তা ভাবনা করো, ঠিক আছে, সেখানে কিন্তু এই ম্যাট্রিক্সের মানে শিখতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, তো একটা ইম্পর্টেন্ট জায়গা, খুব সহজ জায়গা। এই ম্যাট্রিক্স থেকে তোমার টোটাল মার্কস পাবে 10 মার্কস। ঠিক আছে, ম্যাট্রিক্স থেকে টোটাল মার্কস আছে তোমার 10 মার্কস। নেক্সট আছে 3 নাম্বার ক্যালকুলাস। তাহলে এই 1 নাম্বার 2 নাম্বার হয়ে গেল। ক্যালকুলাসে কি আছে? কন্টিনিউটি, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি মানে যেটাকে বলা হয় ডেরিভেটিভ, অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। মানে আমরা যে ডেরিভেটিভ শিখলাম সেই ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন মানে কিরকম? ট্যানজেন্ট মানে স্পর্শক, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ। মানে একটা কার্ভের একটা পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, এইটা কিন্তু আমরা বের করবো বাই দ্য অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। কি করে বের করতে হয়? বিশাল সহজ। মানে এগুলো অ্যাকচুয়ালি দেখবে যখন তোমরা পড়বে দেখবে মানে দেখে মনে হচ্ছে বিশাল একটা ব্রড কঠিন জায়গা, কিন্তু এগুলো কঠিন নয়। তুমি ডেরিভেটিভ শিখে এলে না, এগুলো ট্যানজেন্ট নর্মাল বের করার একটু করেই ফর্মুলা। এরপরে কিছু কিছু প্রবলেম থাকে সেগুলো একটু লেন্দি ক্যালকুলেটিভ, তাই না? ওগুলো যদি তুমি একটু কনসেন্ট্রেটলি ঠিকঠাক করে করো তাহলে তুমি নিজে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলোতে নাম্বার ছাড়া যাবে না। ক্যালকুলাসের ওয়েটেজ কিন্তু বিশাল, 15 মার্কস হচ্ছে এখানেতে। এখানে অ্যাপ্লিকেশন গুলো যেটা আমি বলছিলাম, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে হচ্ছে তোমার ট্যানজেন্ট এন্ড নরমাল, ইনক্রিজিং ডিক্রিজিং মানে মনোটোনিক্যালি ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং। আর এখানেতে যেটা পড়বো ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, ম্যাক্সিমাম মিনিমাম, এগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। নেক্সট আছে প্রবাবিলিটি। প্রবাবিলিটিতে তোমাদের মার্কস অ্যালোকেট করা আছে এখানেতে 8 মার্কস, 8 মার্কসের এখানে অ্যালট করা আছে। নেক্সট সেমিস্টার তোমার 2 তে দেখো, সেমিস্টার 2, সেমিস্টার 2 তে দেখো ক্লাস 12 এর কথা বলছি, কিন্তু এটা ক্লাস 12 এর সেমিস্টার 2 তে দেখো কি কি দেওয়া আছে। দেখো শর্ট অ্যান্সার কোশ্চেন, ডেসক্রিপটিভ কোশ্চেন 40 মার্কস, 40 মার্কসের কোশ্চেন আছে। এখানে দেখো
আচ্ছা, আগেরটা একটু বলে দিই তোমাদের। আগে ক্লাস 11 এর ক্ষেত্রে যেমন বললাম, 11 এ দেখো ফার্স্ট সেমিস্টারটা কিন্তু দেখো এমসিকিউ ছিল, 40 মার্কস কিন্তু এমসিকিউ। তাহলে এই পোর্শনটা কিন্তু পুরো এমসিকিউ এর জায়গা। এই যে এইটা পুরো কিন্তু এমসিকিউ এর জায়গা। ফার্স্ট সেমিস্টার পুরো এমসিকিউ, সেকেন্ড সেমিস্টারটা ডেসক্রিপটিভ, আবার ওই 11 এর কমপ্লিট হলো। 12 এর ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ, আবার সেকেন্ড সেমিস্টারটা তোমার ডেসক্রিপটিভ। দেখো, তার মানে ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার টপিক কি আছে দেখো। এই দেখো, টপিক আছে যে শর্ট অ্যান্সার কোশ্চেন 2 মার্কস, আর ডেসক্রিপটিভ কোশ্চেন 3 অথবা 4 মার্কস। ঠিক আছে, তো টোটাল তোমার 40 মার্কসের এক্সাম দিতে হবে। তো এখানে ফার্স্ট যেটা আছে ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে, তো ভেক্টর দেখবে তোমরা অটোমেটিক্যালি ক্লাস 11 এতেই তোমরা ফিজিক্স অটোমেটিক্যালি পড়বে, কিন্তু ম্যাথেও আমরা পড়বো। ম্যাথেও খুব একটা ভাইটাল রোল প্লে করে ভেক্টর। তো ভেক্টরের কনসেপ্টটা একটা মানে খুব জেনারেল একটা আইডিয়া। ভেক্টর মানে অনলি ফর 2 ডাইমেনশন 3 ডাইমেনশন এরকম নয়। এই ভেক্টরকে ইন জেনারেল একটা হায়ার ডাইমেনশন মানে এন ডাইমেনশন পর্যন্ত তুমি এক্সটেন্ড করতে পারো। তো পরে অ্যাকচুয়ালি ভেক্টর কিন্তু খুব একটা ভাইটাল জায়গা। তো ভেক্টরে তোমার 2 মার্কসের কোশ্চেন থাকবে একটা, আর 3 মার্কসের একটা কোশ্চেন থাকবে, আর একটা ওয়ান অল্টারনেটিভ থাকবে। তো টোটাল এখানে মার্কস থাকছে তোমার 5 মার্কস। ভেক্টর অ্যালজেব্রাতে তোমার মার্কস থাকছে 5 মার্কস, রাইট? 3 ডাইমেনশন জিওমেট্রি, যেটাকে বলা যায়, বলো কোঅর্ডিনেট জিওমেট্রি, দুটো পার্ট বললাম না, একটা 2D একটা 3D। 3D তে তোমার এখানেতে যেটা আছে অনলি ফর লাইনের ইকুয়েশন। মানে 3D তে একটা লাইনের ইকুয়েশন কি রকম হবে, একটা প্লেনের ইকুয়েশন কি, দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল, একটা দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেল, এই ধরনের ব্যাপার কোশ্চেন গুলো আসবে। তো যখন আমি মানে ক্লাস নিয়ে এগুলো পড়াবো তখন ব্যাপারগুলো বুঝতে পারবে, কন্টিনিউ করলেই ব্যাপারগুলো বুঝতে পারবে। তো সেখানেতে কোশ্চেন থাকছে 2 মার্কসের একটা কোশ্চেন থাকছে, একটা অল্টারনেটিভ পাচ্ছ এখানেতে, আর এখানেতে 4 মার্কসের থাকছে দুটো কোশ্চেন, 8 নাম্বার টোটাল, একটা অল্টারনেটিভ পাচ্ছ। তো টোটাল এখানেতে জিওমেট্রি 3D থেকে আসছে তোমার 10 মার্কস। 3D জিওমেট্রি থেকে আছে 10 মার্কস। নেক্সট আছে ইন্টিগ্রাল। মানে ইন্টিগ্রাল মানে এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল মানে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, মানে ইন্টিগ্রেশন যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো ইন্টিগ্রেশনের মধ্যে তোমার দুই মার্কসের কোশ্চেন থাকছে একটা, কোনো এখানে অল্টারনেটিভ থাকছে না, করতেই হবে মাস্ট। সেকেন্ড, এখানে দেখ 3 মার্কসের একটা কোশ্চেন থাকছে, 4 মার্কসের একটা কোশ্চেন থাকছে, এন্ড ওয়ান অল্টারনেটিভ উইথ 4 মার্কস কোশ্চেন। তুমি একটা 3 মার্কসের কিন্তু কোনো অল্টারনেটিভ পাচ্ছ না, এখানে পরিষ্কার কিন্তু এখানে হাইলাইট করে দিয়েছে তুমি অল্টারনেটিভটা পাবে অনলি ফর এই 4 মার্কসের কোশ্চেনের সাথে। 4 মার্কসের কোশ্চেনের সাথে তুমি একটা অল্টারনেটিভ পাবে, সেখানে কিন্তু তুমি 3 মার্কসের কোনো অল্টারনেটিভ পাবে না। বেশ, তো ইন্টিগ্রেশনে তোমার টোটাল মার্কস আছে 9 মার্কস, রাইট? ইন্টিগ্রেশন আছে 9 মার্কস। নেক্সট আছে এবারে অ্যাপ্লিকেশন অফ দ্য ইন্টিগ্রেশন। অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের এখানেতে তোমার 2 মার্কসের একটা কোশ্চেন থাকছে। 2 মার্কসের একটা কোশ্চেন তুমি একটা অল্টারনেটিভ পাচ্ছ, একটা কোশ্চেন এখানে একটা অল্টারনেটিভ পাবে। নেক্সট তোমার 4 মার্কসের একটা কোশ্চেন থাকবে, কোনো অল্টারনেটিভ পাবে না, সেখানে টোটাল আমার অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল যেটা আছে 6 মার্কস। মানে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল মানে কি? অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল মানে হচ্ছে তোমার এরিয়া বাউন্ডেড বাই কার্ভ। মানে ইন্টিগ্রেশনের অ্যাপ্লাই করে একটা রিজিয়নের, মানে একটা কার্ভ দ্বারা বাউন্ডেড রিজিয়নে তোমার এরিয়া বের করতে হবে, এই ধরনের অঙ্কগুলো তোমরা পড়বে। তো সেখানে তোমাকে এটা করতে হবে, 6 মার্কসের আছে। নেক্সট আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বিশাল সহজ জায়গা, বিশাল সহজ একটা জায়গা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন হয়তো তোমাদের ডেরিভেটিভ শেখা নেই বা ইন্টিগ্রেশন শেখা নেই বলে মনে হচ্ছে বিশাল কঠিন জায়গা, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন ভাই বিশাল স্কোরিং জায়গা, খুব সহজ। তোমরা যখন করবে তখন বুঝতে পারবে, খুব সহজ একটা জায়গা। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 2 মার্কসের একটা কোশ্চেন থাকছে, কোনো অল্টারনেটিভ থাকবে না এখানে। সেকেন্ড, এখানে 3 মার্কসের একটা কোশ্চেন থাকছে, এখানে তুমি অল্টারনেটিভ একটা পাবে, 3 মার্কসের তুমি একটা অল্টারনেটিভ কোশ্চেন পাবে। তো টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে মার্কস অ্যালট করা হয়েছে কত? 5 মার্কস। 5 মার্কস করা আছে। লাস্ট যেটা আছে তোমার লিনিয়ার প্রোগ্রাম, মানে যেটাকে বলা হয় এলপিপি। এলপিপি, ঠিক আছে তো, মানে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। দেখবে তোমরা আলটিমেট এই জিনিসটা পড়েছো ক্লাস 10 দেখবে তোমরা ওই গ্রাফিক্যালি মেথডে দুটো স্টেট লাইনের সমাধান অঞ্চল খুঁজছো না? তো অ্যাকচুয়ালি ওই কনসেপ্টটাই কিন্তু এখানে আমরা পড়বো, ঠিক আছে তো।
তার মানে এই যে এখানে যেটা আমি বলছিলাম যে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল আমরা যেটা বলে দিলাম, আর এলপিটা আমরা এখানে বলে দিলাম, ঠিক আছে তো? তাহলে এখানে টোটাল তোমাদের মার্কস আছে কত? এখানে তোমাদের মার্কস আছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমে মার্কস আছে 2 মার্কসের কোশ্চেন পাবে, এখানে একটা অল্টারনেটিভ পাবে। আর এখানেতে তুমি একটা 3 মার্কসের কোশ্চেন পাচ্ছ। টোটাল এখানে 5 মার্কস আছে। টোটাল তোমাদের হচ্ছে 40 মার্কস। তাহলে এই গেল তোমার টোটাল 11-12 এর ফুল সিলেবাস। ফুল সিলেবাস তোমার কাছে আমি ডিসকাস করে দিলাম। কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। সিলেবাস নিয়ে কোনো কোয়ারি থাকলে আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা সেটা অবশ্যই তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমি যে জায়গাতে আসছি আমার সাবজেক্টের ব্যাপার। তো অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে পুরো মানে ফুল এক্সপ্লেনের মাধ্যমে পড়াবো। মানে এই নয় যে কতগুলো ফর্মুলা শিখিয়ে দিলাম, মুখস্থ করে নিলে অঙ্ক হয়ে গেল, এরকমটা নয়। মানে আমার মেন মোটিভটা হচ্ছে তোমরা শেখো আর কি, ঠিক আছে? না শিখলে কিন্তু নেক্সট জায়গাতে কিন্তু তোমরা কিছু করতে পারবে না। হয়তো তুমি পরীক্ষাতে এমসিকিউ, হয়তো এমসিকিউ আছে হল ম্যানেজ করে নেবো স্যার, বা ব্রড কোশ্চেন আছে কারো দেখে হয়তো করে নেবো স্যার, কিন্তু এইটা করলে কিন্তু তোমাদের হয়তো নাম্বারটা পেয়ে যাবে, হুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে নেক্সট এইচএস পাস করার পর কি করবে, তাই না? যে এই জায়গাটা কিন্তু তুমি যদি না শেখো তাহলে তুমি তোমার যে মানে মেন মোটিভটা, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার সেখানে বন্ধ হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি তুমি যে ব্যাকগ্রাউন্ডে যাও, তুমি যদি বলো স্যার আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যাবো, সেখানে কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি লাগবেই, ঠিক তো? তুমি যদি বলো স্যার না আমি জেনারেল লাইনে যাবো, জেনারেল লাইনে তুমি যদি ম্যাথ নিয়ে পড়ো তাহলে আলাদা ব্যাপার, সেটা তো তোমাকে পড়তেই হচ্ছে। যদি বলো না ম্যাথ পড়বো না স্যার অন্য কিছু পড়বো, সেটা তোমাদের নিজস্ব একটা মতামত, ব্যক্তিগত ডিসিশন সেটা, ঠিক আছে? আর তোমার মেডিকেলের জন্য তো কোনো ম্যাথামেটিক্স এর ব্যাপার আসছে না। তো অনলি ফর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আর যারা ইন ফিউচারে হায়ার স্টাডি করতে চাও ম্যাথামেটিক্স নিয়ে, তারা কিন্তু ম্যাথামেটিক্সটা পড়তেই হবে, তাই না? আর ম্যাথামেটিক্সটা এই কারণেই পড়তে হবে কারণ ফিজিক্স তো তোমাকে পড়তে হবে। তুমি মেডিকেল দাও যাই দাও, ফিজিক্স তোমার সাবজেক্টের মধ্যে আছে, তো ফিজিক্স পড়তে গেলে তোমার ম্যাথামেটিক্স কিন্তু শিখতেই হবে, নাহলে কিন্তু অনেক জায়গাতে ডেরিভেশনে আটকে যাবে। ক্লিয়ার? তো মোটামুটি আহ, আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাস থেকে আমি প্রত্যেকটা টপিক, হ্যাঁ, একদম বেসিক থেকে স্টার্ট করব, এবং প্রত্যেকটারই আমরা কিন্তু মানে এসএন দিয়ে আমরা 3-4টে বই ফলো করবো ম্যাথামেটিক্স এর। তো অ্যাকচুয়ালি প্রথমত আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স এর যেটা ফলো করবো সেটা হচ্ছে তোমার এসএন দে, ঠিক আছে তো? দেখো আমি জাস্ট কিছু বলে দিচ্ছি তোমাদেরকে। তো বুকস, ঠিক আছে, ম্যাথামেটিক বুকস তোমার যা থাকবে, মানে তুমি এসএন দে কিনতে পারো, এসএন দে, আর ডি শর্মা ফলো করতে পারো, আর ডি শর্মা, হ্যাঁ, বা তুমি এটা এমএল আগরওয়াল, তুমি ফলো করতে পারো। হুম, বেসিক্যালি তুমি এসএন ফলো করলেই তোমার সাফিসিয়েন্ট। কেউ যদি ইন্টারেস্টেড থাকো এগুলো তুমি ফলো করতে পারবে, ডিফারেন্স কিছু নেই, প্রত্যেকটা বইয়েরই সেম, হয়তো ডেফিনেশন সবই সেম থাকবে, সমস্ত কিছু টপিকই সেম থাকবে, হ্যাঁ, কিন্তু এখানে স্টেল লাইনের ডেফিনেশন করছে এই বইতে, ওই বইতে স্টেল লাইনের ডেফিনেশন সার্কেল হয়ে যাবে, সার্কেল স্টেল লাইন ডেফিনেশন স্টেল লাইনই থাকবে। ডিফারেন্স হচ্ছে প্রবলেমে, হ্যাঁ, এখানে তুমি কিছু টেকনিকের প্রবলেম করছো, এই 3-4টা বই ফলো করলে কি হবে বলতো, যে তোমাদের প্রবলেম সম্বন্ধে, একটা প্রবলেমকে ডিল করার একটা তোমার একটা ভালো একটা আইডিয়া তোমার মধ্যে ডিল হবে, হ্যাঁ, সেটা কিন্তু খুব দরকার। মানে একটা যে কোনো অঙ্ক ধরো আমি তোমাকে করিয়ে দিলাম, সেটা তুমি দেখে দেখে টুকে নিলে, সেটাই 10 বার ধরে প্র্যাকটিস করছো, এইরকম করলে কিন্তু হবে না। তোমাকে একটা প্রবলেমকে নিজে ভাবতে হবে, ভেবে তোমাকে বুঝতে হবে যে এই প্রবলেমের অ্যাপ্রোচিংটা কোথা থেকে আসছে, ঠিক আছে? এইটা যদি বুঝতে পারো ওইটার জন্য তোমাকে বই পড়তে হবে। বই পড়লে কিন্তু এই অ্যাপ্রোচিংটা আসবে, আর ওই অ্যাপ্রোচিংটা এড়িয়ে তুমি বুঝতে পারছো, তুমি শিখতে পারছো। তুমি যে কোনো এন্ট্রান্স পরীক্ষা বলো, তোমাদের যে যে সমস্ত এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়, সেই এন্ট্রান্স পরীক্ষাগুলোতে তোমরা খুব সহজেই কিন্তু এগুলো যদি শিখে নাও তাহলে তুমি সহজেই তোমাদের ক্ষেত্রে এগুলোকে ক্র্যাক করাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো বেশ, আজকে আপাতত এইটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ।